আচ্ছা ভাইয়া, আপনি ধরেন যে আপনি নাস্তিক হয়েছেন। তা এখন আমি হলাম একজন বিলিভার। তাহলে আপনি কি আমাকে আমার মনে আঘাত দিয়ে, আমার বিশ্বাসে আঘাত দিয়ে কথা বলার কি অধিকার রাখেন? অবশ্যই রাখি। কারণ হচ্ছে নবী মোহাম্মদ নিজে তার জীবনে এই কাজটা করে গেছিল। নবী মোহাম্মদ যখন ১ম ধর্ম প্রচার করে আরবে, মক্কায়, তখন তিনি হুম, আ আল্লাহর কথা বলতেছিলেন। তখন ওই সময়ের যে পৌত্তলিকরা ছিল তারা কিন্তু তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়ায় নাই। তার বিরুদ্ধে কোনো ঝামেলাও করে নাই। সে তার ধর্ম প্রচার করতেছিল। কিন্তু যখনই নবী মোহাম্মদ সেই সময়ের নবী মোহাম্মদের যে বাপ-দাদা ছিল তারা ছিল পৌত্তলিক বাপ-দাদা ১৪ গোষ্ঠী ছিল পৌত্তলিক, হ্যাঁ? নবী হুম, মোহাম্মদের বাপেও ছিল মুশরিক, নবী মোহাম্মদের মায়ও ছিল মুশরিক, নবী মোহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব সেও ছিল মুশরিক। তারা মক্কায় ৩৬০ টা দেব-দেবীর পূজা করত। হ্যাঁ? এবং হুম। ৩৬০ টা দেব-দেবী ছিল সেই সময় মক্কায় কাবা শরীফের ভিতরে। সেই সময় নবী মোহাম্মদ তার বাপ-দাদার ধর্মের কঠোর সমালোচনা শুরু করে। হ্যাঁ? কঠিনতম সমালোচনা শুরু করে এবং সেই সময়ের যে পূজনীয় ৩ জন দেবী ছিলেন লাত, মানাত, উজ্জা। লাত, মানাত, উজ্জা এবং হুবাল নামক একটা দেবতা ছিল। এই দেব-দেবীগুলার কঠিন সমালোচনা নবী মোহাম্মদ শুরু করে। এখন নবী মোহাম্মদ যখন এই সমালোচনাগুলা করতেছিল তখন তো পৌত্তলিকদের মনে আঘাত লাগছিল, তাই না ভাই? হ্যাঁ, লাগছে। পৌত্তলিকরা তো এই দেবদেবীরা বিশ্বাস করত, তাই নাকি? করতো। আচ্ছা, ইব্রাহিম নবী যখন একজন আ ইব্রাহিম নবীর বাবা ছিল একজন পুরোহিত, মন্দিরের পুরোহিত। জি। ইব্রাহিম নবী একদিন রাতের বেলা একদিন করল কি সবাইকে একটু বাইর করে দিয়ে সে ওই মন্দিরের সমস্ত মূর্তিগুলাকে ভাইঙ্গা সবচেয়ে বড় মূর্তি যেটা ছিল সেটা শুধু রাইখা দিল। বাদবাকি সব মূর্তিগুলাকে ভাইঙ্গা ফেলল। আর কুঠারটা জি। ঝুলায় দিল বড় মূর্তিটার গলায়। এই গল্পটা তো আপনি শুনছেন। এটা তো কোরআনেও আছে, হাদিসেও জি, আছে। শুনছি, না? শুনেছি। আচ্ছা। তো ওই সময়ের যে ইব্রাহিম নবীর আমলে যেই লোকেরা ছিল তাদের মনে তো আঘাত লাগছে। যদি আপনি তাদের পূজনীয় দেব-দেবীর মূর্তিকে ভাইঙ্গা ফেলেন, তাহলে তো তাদের মনে তো আঘাত লাগে, তাই না ভাই? কি কন আপনি? আচ্ছা, আপনার উত্তরটা আমি বুঝতে পেরেছি। এখন না, আমার যেটা শেষ হয়নি। প্রশ্ন। শেষ হয়নি ভাই, ও শেষ হয়নি জি। ভাই। আমার উত্তর শেষ ওকে, হয়নি ওকে, শেষ ভাই। করেন। উত্তর শেষ করতে দিতে হবে। তো জি, ইব্রাহিম নবীর আমলে ইব্রাহিম তো তাদের মানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগছিল। তাদের আঘাত করছিল। তাদের বিশ্বাসে তো আঘাত করছিল নাকি? জি, তাদের করেছে। মূর্তিগুলাকে ভাইঙ্গা ফেলছে ম মা ইব্রাহিম নবী। এটা তো মানে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত। নবী মোহাম্মদও তো যখন মক্কা বিজয় করে তখন তো সেই সময় ৩৬০ টা মূর্তি নিজ হাতে একটা করে গুড়ি করে ভাঙছে। কয়েকটা ভাঙছে সে নিজে, কয়েকটা ভাঙছে তার সাহাবী। সে কয়েকটা মূর্তি সে নিজ হাতে ভাঙছে, একদম নিজের হাতে ভেঙে ফেলাইছে। তাই না? এটা তো আপনি জানেন। ইব্রাহিমের জি, যে ভাঙছে। মূর্তিটা ছিল ইব্রাহিমের যে মূর্তিটা ছিল, ইব্রাহিমের মূর্তিটা সে নিজ হাতে ভাঙছে এবং ভাঙার জি, সময় বলছে যে, "সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে।" এই কথাটা তো আপনি জি, সিরাত গ্রন্থে পড়ছেন, তাই না? জি, পড়েছি। তো এই যে দেখা গেল যে সেই সময় যে কাফেররা ছিল তাদেরও তো একটা ধর্ম ছিল। তারাও তো সেই ধর্মে বিশ্বাস করত। তাদের মনেও তো তাদের অন্তরেও তো নবী মোহাম্মদ আঘাত দিল। আঘাত দিয়ে কাজ করল। নবী ইব্রাহিম আঘাত দিয়ে কাজ করল এবং সমস্ত নবী রাসূলই একই কাজ করছে। আপনি যদি সমস্ত নবী রাসূলের জীবন পড়েন, সমস্ত নবী রাসূল বেশিরভাগই, সমস্ত হবে না। কিন্তু বেশিরভাগ নবী রাসূলই অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে, অন্যের বিশ্বাসে আঘাত করছে। অন্যের বিশ্বাসকে নিয়ে কটাক্ষ করছে, সমালোচনা করছে, কটূক্তি করছে। আপনি চাইলে আমি সেই সিরাত গ্রন্থের মানে বর্ণনাগুলা আচ্ছা, বের করে দেখাইতে পারি যে না, যেখানে আপনার কথা আমি বুঝতে পরিষ্কারভাবে পেরেছি বলা ভাই। আছে, একটু শেষ করি ভাই। যেখানে জি, অবশ্যই। পরিষ্কারভাবে বলা আছে, আমি আপনাকে আমার সব বই খোলা আছে ভাই। আপনি যেটা চাবেন আমি আপনাকে সেটা বের করে দেখাবো। যে নবী মোহাম্মদ কটূক্তি করত, সমালোচনা করত, নিন্দা করত। কাফেররা এসে আবু তালিবের কাছে বিচার দিতেছে। "হে আবু তালিব, তোমার ভাতিজা আমাদের ধর্মকে নিয়ে কটাক্ষ করে, আমাদের বাপ-দাদাদের ধর্মকে নিয়ে হাসাহাসি করে, সমালোচনা করে, নিন্দা করে। তুমি এটার বিরুদ্ধে ব্যবস্থা নাও।" তখন আবু তালিব বলে যে, "আয় মোহাম্মদ, তুমি এগুলা কেন করো? তোমার তো করা ঠিক না।" নবী মোহাম্মদ তখন বলল যে, "আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চাঁদও আইনা দেন, আমি এই সমালোচনা থেকে পিছু হটব না। আমি করেই যাব সমালোচনা।" তাহলে ভাই বলেন তো যে সেই সময় তো এই যে মানে বাপ-দাদার ধর্মের সমালোচনা করা, এটা তো ভাই নবী রাসূলের সুন্নত নাকি ভাই? এখন আমার যেটা আপনার কথা শেষ হয়েছে ভাই? না, শেষ হয়নি। আমার কথা শেষ হয়নি। আপনি যে একটা প্রশ্ন করেছেন যে আমার এই জি, জি, অধিকারটা আছে কিনা? যে আপনার জি, বিশ্বাসে আঘাত করার অধিকারটা আমার আছে কিনা? আমি আপনাকে ১ম এ দেখাচ্ছি যে আপনার নবী রাসূলরা এই কাজ করে গেছে। তাহলে তো এটা এখন নবী ভাইয়া, রাসূলের সুন্নাত হইল। এরপরে আরো কথা আছে, আরো একটু কথা আছে ভাই। একটু জি, বলেন। ধীরে ভাই, ধীরে। এত দ্রুত ওকে, চইলা ওকে গেলে ভাইয়া। আমার উত্তর শেষ হবে না তো। উত্তর শেষ না হইলে তো আপনি
কি করেন না করেন জানি না। কিন্তু আমার দর্শকরা তো সন্তুষ্ট হবে না। আমার উত্তর শেষ করতে দিতে হবে। আপনি ওকে ভাই বলেছেন বলেন। আপনার ধর্মীয় বিশ্বাসে বা আপনার অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার আমার আছে কিনা। কিন্তু আমি জি, জি। দেখাচ্ছি যে আপনার নবী রাসূলরা সবাই মেক্সিমাম লোক সমস্ত নবী রাসূলদের মধ্যে বেশিরভাগই একই কাজ করে গেছে। অন্যের ধর্মীয় অনুভূতিকে আঘাত করছে। তাহলে তো আমি তো নবী রাসূলের সুন্নাহকে ফলো করতেছি। আমি তো নবী মুহাম্মদের সুন্নত ফলো করতেছি ভাই। আমি তো একজন সুন্নতে মুহাম্মদই ফলো করতেছি আমি ভাই। তাহলে আপনি কেন এটা নিয়ে আপত্তি করতেছেন? আপনার তো এটাতে খুশি হওয়া উচিত যে আসিফ মহিউদ্দিন বাপ-দাদার ধর্মকে সমালোচনা করতেছে। যেমন করছিল আমাদের নবী, যেমন করছিল আমাদের ইব্রাহিম, যেমন করছিল আমাদের মুহাম্মদ। এই একই পদ্ধতিতে বাপ-দাদার ধর্ম ত্যাগ কইরা, বাপ-দাদার যে ধর্ম ছিল সেটাকে ত্যাগ কইরা এটার কঠোর সমালোচনা করতেছে। এটা তো নবীর সুন্নত আমি ফলো করতেছি ভাই। এইখানে তো আপনার আপত্তি করার কোনো স্কোপ নাই। একজন মুসলমান হিসেবে আপত্তি করতে পারেন না আপনি। কারণ আমি নবীর সুন্নাহকে ফলো করছি। আমি নবীর সুন্নাহকে আঁকড়ে ধরেছি। ঠিক আছে? নবী বলে গেছে না আমার সুন্নাহকে আঁকড়ে ধরো। আমি একদম নবীর সুন্নাহকে এমনভাবে কঠিনভাবে ভাই আঁকড়ে ধরেছি যে আমি আর ছাড়ব না ভাই। হ্যাঁ? আমি এই সুন্নাতটা অন্তত ছাড়ব না। যে আমার যে বাপ-দাদার ধর্ম ছিল সেটাকে কটাক্ষ করা, নিন্দা করা, সমালোচনা করা এই সুন্নতটা তো আমি একেবারেই ছাড়ব না ভাই। এটা তো আমার নবী আমাকে শিখায় গেছে এটা করতে। আমি নবীর এই সুন্নতটাকে নবীর দেখানো পথ ফলো করে আমি আমার বাপ-দাদার যে ধর্মটা ছিল সেটাকে আমি কঠিনভাবে সমালোচনা করতেছি। এতে যদি ভাই আপনার অন্তরে আঘাত লাগে, তাইলে তো ভাই আপনি আগে গিয়া নবী মোহাম্মদরে ধরেন গিয়া। নবী মোহাম্মদ কেন তার মানে নবী ইব্রাহিম কেন অন্যের ধর্মকে নিয়ে কটাক্ষ করছিল? তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন আগে। তারপরে আমার কাছে আইবেন। ঠিক আছে? ২ নম্বর কথা হইলো প্রত্যেক মানুষের অধিকার আছে। এইটা একটা মানবাধিকার যে আমার কাছে যদি কোনো মতাদর্শ খারাপ মনে হয়, তাহলে আমি সেই মতাদর্শটার সমালোচনা করতে পারি। মনে করেন শেখ হাসিনারে আপনার ভালো মনে হয় না, খারাপ মনে হয়। আপনার এই অধিকার থাকা উচিত যে আপনি শেখ হাসিনার সমালোচনা করবেন। বা আওয়ামী লীগরে আপনার ভালো মনে হয় না। আপনার অধিকার থাকা উচিত যে আওয়ামী লীগকে আপনি সমালোচনা করবেন। এতে যদি আওয়ামী লীগের অনুসারীদের মনে কষ্ট লাগে, মনে ব্যথা লাগে, এইটা আপনার বিবেচনা করার বিষয় না। মনে করেন ভারতে কিছুদিন আগেও আপনি দেখছেন যে গরুর মাংস খাওয়ার অপরাধে কয়েকজন মুসলিমরে পিটায় মারছে, তাই না? জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল এটা বইলা জি, পিটায় জি। মারছে। এইটা নিয়ে আপনি সমালোচনা করতে পারেন। এইটা নিয়ে আপনি তীব্র নিন্দা করতে পারেন। এতে যদি কোনো হিন্দু জঙ্গির যদি মনে কষ্ট লাগে, এটা তো ভাই আপনার দেখার বিষয় না। এ প্রত্যেক মানুষই তো মানে কোনো না কোনোভাবে মনে আঘাত লাগতে পারে। মনে করেন বাংলাদেশের একজন ধনী লোক আছে সালমান এফ রহমান। সে অনেক টাকা শেয়ার মার্কেটে দুর্নীতি করছে। এটা তো আপনি জানেন নাকি? জি, জানি। আপনি যদি সালমান এফ রহমানের সমালোচনা করেন তাহলে তো সালমান এফ রহমানের ছেলেপেলের মনে আঘাত লাগবে নাকি? অবশ্যই লাগবে। তাহলে আপনি কি সমালোচনা করা বন্ধ করে দিবেন? এটা তো বন্ধ করা যাবে না। কারণ সে এটা তো অন্যায় করেছে। অন্যায় করলে তো অবশ্যই 100% যা যা কার মনে কি আঘাত লাগলো না লাগলো এটা তো আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হচ্ছে আপনি যেটা কথা বলতেছেন সেই কথাটা ভ্যালিড কিনা। আপনার কথার ভিতরে যুক্তি আছে কিনা, আপনার কথার ভিতরে প্রমাণ আছে কিনা। প্রমাণ জি ভাই, থাকলে আপনি এখান কি করেন? থেকেই আমার একটা প্রশ্ন শুরু হবে যে আচ্ছা আপনি ঠিক যে আছে। আপনি জি, প্রশ্ন কইরেন। আপনাকে তো আমি এখনই বের করে দিচ্ছি না ভাই। আপনি ১ ঘন্টা ওকে থাকতে ভাই। পারবেন। আপনি আস্তে সব প্রশ্নই করতে পারবেন। তো যদি এরকম হয় যে কোন একজন ধর্ষক মনে করেন একজন ধর্ষণ করছে। এখন আপনি গিয়ে সেই হুম, হুম। ধর্ষকের সমালোচনা করলেন। ভাই সেই ধর্ষকেরও তো বাপ আছে, মা আছে, চাচা আছে, চাচী আছে, পোলা আছে, মাইয়া আছে। এদের মনে তো আঘাত লাগবে। যখন আপনি এর বিরুদ্ধে মামলা করবেন, তখন তো এদের মনে তো আঘাত লাগবে নাকি? এটা তো দেখা যাবে না। এটা তো দেখে আপনার লাভ নেই। আপনার তো এটা না, দেইখা আপনি যদি ভাবেন যে ওগোর মনে তো আঘাত লাগতে পারে তাইলে আমি ওর বিরুদ্ধে কিছু বলব না। তাহলে তো ভাই আপনি ধর্ষণকে প্রশ্রয় দিয়ে ফেললেন, তাই না? এটা তো করা অবশ্যই। যাবে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা সত্য, যেটা সঠিক বলে আপনার কাছে মনে হচ্ছে, আপনি দেখতেছেন যে এটা সঠিক, তাহলে আপনি সেই জিনিসটা সমালোচনা করবেন। মানে যদি আপনার কাছে প্রমাণ থাকে তাহলে আপনি যদি কোন একটা কিছুর বিরুদ্ধে দাঁড়াইতে চান, তাহলে অবশ্যই আপনি সেই সমালোচনা করতে পারেন, সেই নিন্দা করতে পারেন, সেই কটূক্তিও করতে পারেন। যতক্ষণ পর্যন্ত না আপনি আ মানে সমালোচনাটা কতক্ষণ পর্যন্ত করতে পারবেন? ততক্ষণ পর্যন্ত করতে পারবেন যে আপনি কাউকে হুমকি-ধামকি দিতে পারবেন না। মানে কাউকে মাইরা ফেলামু, কাইটা ফেলাবো এইটা বলতে পারবেন না। এইটা করাটা নিষিদ্ধ। এটা করা আইনত দণ্ডনীয় অপরাধ হবে। এটা অনৈতিকও হবে কারণ আপনি একজনকে ফিজিক্যালি হার্ম করার চেষ্টা করতেছেন। এটা করা যাবে না।
কিন্তু এইটা করা ছাড়া আপনি যেকোনো মতাদর্শের সমালোচনা করতে পারেন। আপনি চাইলে গণতন্ত্রের সমালোচনা করতে পারেন। আপনি চাইলে কমিউনিস্টদের সমালোচনা করতে পারেন। আপনি চাইলে আমেরিকার সমালোচনা করতে পারেন। আমেরিকার সমালোচনা করলেও তো আমেরিকার কারোর মনে আঘাত লাগতে পারে। তাই বলে কি আপনি আমেরিকার সমালোচনা করবেন না নাকি? অবশ্যই করবেন। আমি আপনার পাশে আছি যে আপনি যেন ঠিকভাবে আমেরিকার সমালোচনা করতে পারেন। এমনকি আপনি যদি আমার সমালোচনাও করতে চান, আমি 100% আপনার পাশে আছি যে এক্কের মন খুইলা আমাকে গাইল পারবেন। মন খুইলা আমার সমালোচনা করবেন। কোন সমস্যা নাই। যদি আপনার কাছে প্রমাণ থাকে, যুক্তি থাকে, মন প্রাণ খুইলা আমার সমালোচনা করে যাবেন। এক্কেরে গালি দেওয়া যাবে ভাই? অবশ্যই, অবশ্যই 100% গালি দিলে তার হয়তো আপনারে আমি এখানে রাখবো না। আমি বলব যে আপনি আপনার ঘরে বইসা গালি না, না দেন বা আপনাকে গালি দিব না। না, 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 না আমি আপনাকে গালি দিব না। আমি বলতেছি না গালি আমি দেওয়া বলি কি ঠিক হবে? উচিত হবে? অবশ্যই আপনার যদি গালি দিতে মন চায়, গালি দেওয়াটা আমরা পছন্দ করি না। জিনিসটা আমরা পছন্দ করি না। গালিগালাজ এটা কি করাটা আমরা আমার পছন্দ অধিকার? আমি কি একজনকে কিন্তু গালি এই দিতে অধিকারটা পারবো? আপনার আছে। হ্যাঁ, এই অধিকারটা আপনার আছে। যদি আপনার গালি দিতে মন চায়, গালি দিলে কারোর কোনো ফিজিক্যালি কারো কোনো ক্ষতি হচ্ছে না। আপনার এই অধিকার আছে। আপনি যদি গালি দিতে চান, গালি দিতে পারবেন। গালি দিলে কারোর কোনো কিচ্ছু যায় আসে না। আমাকে আপনি যত ইচ্ছা গালি দিতে পারবেন। আপনার প্রোফাইলে বইসা মনে করেন আপনি একটা লাইভ স্ট্রিম চালু করলেন। চালু কইরা সারাদিন ২৪ ঘন্টা বইসা আমারে গালি পারতেছেন। আমি এক বিন্দু তাতে বাধা দিব না। হ্যাঁ? আমি শুধু বলব যে এই বেটা আমারে সারাদিন গাইল পারে। এই বেটারে আমি ব্লক মেরে দিমু ফেসবুকে ঢুইকা এই বেটারে ব্লক মেরে দিমু। খালি আমার গাইল পারে। হ্যাঁ, ভাইয়া দেখেন ভাই এই বেটা আমার সারাদিন গাইল পারতেছে। বইলা আমি আপনার ব্লক মেরে দিমু। এই ব্লক মারা ছাড়া আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমি নিব না। মানে আপনাকে আমি বাসায় গিয়া আক্রমণ করব না বা আমি কাউরে লেলায় দিব না আপনার বিরুদ্ধে যে আরে মাইডায়। এগুলো আমি কখনোই কিছু করব না। আমি জাস্ট একটু করতে পারি এই বেটায় আমারে সারাদিন ভাই দেখেন ভাই এই বেটা সারাদিন আমারে গাইল পারে। হ্যাঁ? এটা নিয়ে একটু হাসাহাসি করতে পারি। কিন্তু এই হাসাহাসি করা ছাড়া আমি আর কিছুই করব না আপনারে। হ্যাঁ, বলেন। আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমার ১ম প্রশ্ন যেখান থেকে শুরু হবে যে আপনি বলছেন যে যৌক্তিকভাবে অযৌক্তিকভাবে সমালোচনা করা আর যৌক্তিকভাবে সমালোচনা করা। যৌক্তিকভাবে সমালোচনা করার কথা আপনি বলতেছেন যে এর বিরুদ্ধে হোক অথবা আমেরিকার বিরুদ্ধে হোক, ধর্ষকের বিরুদ্ধে হোক, যৌক্তিক সমালোচনা করা আমার অধিকার। আচ্ছা, না, এটা না। যদি আমি আমি এটা অযৌক্তিক বলিনি, আমি করি, এটা বলিনি। আমি এটা বলি নাই ভাই। আপনি তাহলে আমার কথা ভুল বুঝছেন। যেকোনো সমালোচনা করাই আপনার অধিকার। কোনটা যৌক্তিক, কোনটা অযৌক্তিক সেটা হচ্ছে নির্ভর করছে মানুষ যখন শুনবে আপনার সমালোচনা তারা সিদ্ধান্ত নিবে যে আপনার সমালোচনাটা যৌক্তিক নাকি অযৌক্তিক। আপনার কাছে তো আপনার কথা সবসময় যৌক্তিকই মনে হবে, তাই না? আপনার কাছে তো নিজের কথা কখনো অযৌক্তিক মনে হবে না। নাকি ভাই? কারো কাছে তো নিজের এক কথা অযৌক্তিক মনে হয় না। কেউ কি বলে একজন যে আমি অন্য কেউ কি বলবে যে ভাই একজন আজকে আমি একটু লাইভ করবো, লাইভে গিয়ে আমি একটু অনেকক্ষণ অযৌক্তিক কথা বলব। এই কথা তো কেউ বলে না, তাই না? প্রত্যেকের কাছে তো তার কথাগুলা তো সবচেয়ে যৌক্তিক বলেই মনে হয়, নাকি ভাই? এটা তো অবশ্যই। কিন্তু কেউ তাহলে যদি আসলে অযৌক্তিক সমালোচনা করে, এটা কি অ তার ঠিক হবে যে সমালোচনা করবে? অযৌক্তিক সমালোচনা করাটাও একজন মানুষের অধিকার। সত্য, মিথ্যা, যুক্তি, অযুক্তি সেটা নির্ভর করছে যারা এটা শুনবে। আপনার কথা যদি অযৌক্তিক হয়, তাহলে মনে করেন কলিমুদ্দিন অযৌক্তিক সমালোচনা করছে। তাহলে আপনি কি করবেন? জি। আপনি ওখানে গিয়ে কলিমুদ্দিনের মানে কথাগুলা যে অযৌক্তিক সেই জিনিসটা আপনি যুক্তি দিয়ে অন্যদেরকে বলে দিবেন। তাহলে তার কথাটা বাতিল হয়ে গেল। অলরেডি বাতিল হয়ে গেল। তার কথার আর কোনো মূল্য থাকলো না। আপনি যখন যুক্তি প্রয়োগ করে তার অযৌক্তিক কথাগুলাকে বাতিল করে দিবেন, তখন আপনার কথাটাই যৌক্তিক হইল। তাইলে তো তার কথার আর কোনো মূল্যই থাকলো না। কিন্তু আপনি তার অযৌক্তিক কথাটা বলারও অধিকার যেন থাকে, তার অযৌক্তিক কথা বলার অধিকারটাও যেন তার থাকে, এইটার সপক্ষে থাকাটাই হচ্ছে বাকস্বাধীনতা। বাকস্বাধীনতা মানে হচ্ছে আপনি যেটা শুনতে চাচ্ছেন না, আপনার কাছে যেটা ভালো লাগতেছে না, সেইটা হুম। তার বলার স্বাধীনতা। একজন ব্যক্তির কথা আপনার ভাল লাগে না। শুনতে আপনার মন চায় না। মনে হয় যে, "এই বেটা কি কইতাছে?" তার কথাটাও যেন সে বলতে পারে, সেই কথাটা বলার অধিকারটাই হচ্ছে বাকস্বাধীনতা। শুধুমাত্র এইটা বাকস্বাধীনতা না যে, আপনার মন মতো কথা বললেই ভাই আপনার মন মতো কথা তো আপনার মেজাজ মর্জি বুইঝা আপনার খুশি মতো কথা এটা তো আর বাকস্বাধীনতা হয় না। আপনার মতের বিরুদ্ধে কথাটা এইটা হচ্ছে তার বলার অধিকার, এটা হচ্ছে বাকস্বাধীনতা। ঠিক আছে? এখন আপনাকে বললাম আমি, সে যৌক্তিক কথা বলল নাকি অযৌক্তিক কথা বলল সেইটা নির্ধারণ করবে দর্শকরা, জনগণ, মানুষ। কেউ যদি যৌক্তিক কথা বলে তাকে অন্যরা একসেপ্ট করবে।
কেউ যদি অযৌক্তিক কথা বলে তাহলে তাকে রিজেক্ট করে দিবে। কিন্তু যৌক্তিক, অযৌক্তিক সব ধরনের কথা বলারই অধিকার একজন মানুষের থাকবে। এইটাকেই বাক স্বাধীনতা বলে। যুক্তির উপরে এই যে বাক স্বাধীনতার অধিকারটা যুক্তির উপরে নির্ভর করে না। আপনার যেকোনো কথা বলার অধিকার আছে। কিন্তু আমি কোনটাকে গ্রহণ করব, কোনটাকে বর্জন করব সেটা নির্ভর করতেছে যুক্তির উপরে নির্ভর করবে। হ্যাঁ, বলেন। আচ্ছা, এখন একটা সামাজিক ভাবে ধরেন আপনি আমার বিরুদ্ধে কথা বলেন বা আমি আপনার বিরুদ্ধে একটা কথা বললাম অযৌক্তিক, যেটা আপনি করেন, আমি আপনাকে একটা মিথ্যা দোষারোপ করলাম যে আপনি একটা কথার কথা আপনি ধর্ষণ করছেন, আমি একটা অপবাদ ছড়াইলাম। এখন আমাকে অনেকে ফলো করে, ধরুন আমার ফলোয়ার আছে 1 মিলিয়ন, কথার কথা বলতেছি। এখন তাদের কাছে পৌঁছালো নেগেটিভিটা কিন্তু মানুষ বেশি গ্রহণ করে। এখন আমি আপনার নামে একটা মিথ্যা তহমত দিলাম, মিথ্যা কথা বললাম, এটা এখন শেয়ারের মাধ্যমে 10 মিলিয়ন মানুষ দেখলো, 10 মিলিয়ন দেখলো, কিন্তু যখন আপনি আমাকে যুক্তি দিলেন, এই যুক্তিটা কিন্তু সবার কাছে পৌঁছাইলো না, এতে কি আমি অন্যায়কারী সাব্যস্ত হব? না, কারণ হচ্ছে আপনার বিরুদ্ধে মনে করেন আপনি একজন গণ্যমান্য ব্যক্তি সমাজের, আপনার বিরুদ্ধে যদি মনে করেন একজন কলিমুদ্দিন বাজে একটা কথা ছড়াইতেছে। ঠিক আছে? হ্যাঁ, জি। বাজে একটা কথা ছড়াইলে আপনি যেটা করতে পারেন তার বিরুদ্ধে একটা মানহানির মামলা করতে পারেন। যে কেন? আপনার এটা তো তার, এটা তো তার একটু তার অধিকার। সে কথাটা তো একটু শুনে অন্যায় নেন। করে নাই। কথাটা একটু শুনে নেন ভাই। কথাটা একটু শুনে বলেন নেন ভাই, আগে। কথাটা মানে কথাটার শুরুতেই আপনি যদি মানে কমেন্ট করেন তাহলে তো হবে না। বলেন ভাই। কথাটা শোনেন। যে যদি দেখা যায় মানহানির মামলাটা তখন আপনি করতে পারবেন সে যে সে যে আপনার বিরুদ্ধে কথা ছড়াইছে সেই কথার কারণে আপনার কোনো ব্যবসায়িক ক্ষয়ক্ষতি হইছে, আপনার কোনো শারীরিক ক্ষয়ক্ষতি হইছে। এই ধরনের জিনিস যদি আপনি কোর্টে প্রমাণ করতে পারেন, তখন শুধুমাত্র এই মানহানির মামলাটা অ্যাকসেপ্টেবল হবে। এছাড়া তার কথা দ্বারা আপনার কোনো বাহ্যিক কোনো ক্ষয়ক্ষতিই হয় নাই। এইটা এইটা যদি হয়, কোনো কিছুই হয় নাই আপনার, তাহলে আপনি তার বিরুদ্ধে সেই মানহানির মামলাটা টিকবে না। আপনার মানহানির মামলার সাথে এইটাও দেখাইতে হবে যে, সেই যে কথাগুলা বলছে সেটার কারণে আপনার কিছু ক্ষয়ক্ষতি হইছে। সেই ক্ষয়ক্ষতির উপরে ভিত্তি করে মানহানির মামলায় যে ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা ছড়াইছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিবে কোর্ট, সেই যে ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে। কিন্তু মনে করেন একজন ব্যক্তি আপনার বিরুদ্ধে অনেক কথা বলছে, কিন্তু আপনার তাতে কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। আপনার সামাজিক কোনো ক্ষয়ক্ষতিও হচ্ছে না, আপনার অর্থনৈতিক কোনো ক্ষয়ক্ষতিও হচ্ছে না, আপনি যেই ব্যবসা করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানেও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। তাহলে আপনি মানহানির মামলা কইরা তার কিছুই করতে পারবেন না। সে যে কেউ আপনার বিরুদ্ধে যেকোনো কথা বলতে পারবে। যতক্ষণ পর্যন্ত না আপনার সেই কথাটা আপনার কোনো ব্যবসায়িক বা শারীরিক বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হইছে। মনে করেন তার কথা শুইনা আপনার হার্ট অ্যাটাক হইছে। হার্ট অ্যাটাক হওয়ার কারণে আপনি হাসপাতালে গেছেন। হাসপাতালে গিয়ে আপনার চিকিৎসা করতে হইছে। আপনার ৳২,০০,০০০ খরচ হইছে। এই ৳২,০০,০০০ এই যে মামলা যখন আপনি করবেন তখন আপনি কোর্টে দেখাইতে পারবেন যে, "দেখো ভাই আমার এই যে গালি দিছিল, গালি শুইনা আমার ভাই হার্ট অ্যাটাক হয়ে গেছিল। এইজন্য আমার ৳২,০০,০০০ খরচ হইছে।" তখন মানে কোর্ট যেটা সিদ্ধান্ত নিবে যে ওই যে ৳২,০০,০০০ জরিমানা করবে ব্যক্তির কাছ থেকে যে ৳২,০০,০০০ আপনাকে যেন ফেরত দেওয়া হয়। যে তার কথার কারণে আপনার এই ক্ষতিটা হইছে। কিন্তু আপনার একটা ক্ষতি দেখাইতে হবে। ক্ষতিটা একটা মানে ক্ষতিটা আপনার প্রমাণ করতে হবে। ক্ষতি প্রমাণ না করলে শুধুমাত্র মানহানি করছে, মানহানিটা কারণে আপনার কি, কি ক্ষয়ক্ষতি হইছে এটা যদি দেখাইতে না পারেন তাহলে সেই মানহানির মামলায় কিছু হবে না। আর আমেরিকার কনস্টিটিউশন এ যে জিনিসটা লেখা আছে আমেরিকার কনস্টিটিউশন হচ্ছে বাক স্বাধীনতার দিক থেকে সবচাইতে চমৎকার সংবিধান। যেই সংবিধান মানুষকে সম্পূর্ণ কথা বলার স্বাধীনতা দেয়। হ্যাঁ? সেইখানে এই জিনিসগুলা পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। কেউ যদি কাউকে গালি দেয়, কেউ যদি কাউকে যেমন ধরেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতায়, তাই না ভাই? জি। ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার মিডিয়াতে কি পরিমাণ গালিগালাজ করা হয়। আপনি কি আমেরিকার কোন নিউজ চ্যানেল-ট্যানেল দেখেন? যেখানে টক শো দেখেন? দেখেছি, দেখেছি। সেইখানে ডোনাল্ড ট্রাম্পকে যেইভাবে পচানো হয় ভাই, যেমনে পচানো হয়, যেমনে গাইলান পারে ভাই, যেমনে গাইলটা পারে। মানে এমন গাইল পারে যে একেবারে আমি শুনলে আমারই লজ্জা লাগে মাঝে, মাঝে বুঝছেন? আমি একটা টক শো তে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের ডাইকা ডোনাল্ড ট্রাম্পের পাশে বসায়া ডোনাল্ড ট্রাম্পের গাইল পারতেছে। হ্যাঁ? ওদের একটা হলিউডের একটা অনুষ্ঠান হয়। সেখানে অনেক অভিনেতারা আসে। অভিনেতারা আইসা একজন আরেকজনের পচায়। ডোনাল্ড ট্রাম্পরেও নিয়ে আসছে। ডোনাল্ড ট্রাম্পরে বসায় সে তখন প্রেসিডেন্ট। সে তখন আমেরিকার প্রেসিডেন্ট। মানে সারা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সামনে বসায় একেকজন অভিনেতা ডোনাল্ড ট্রাম্পের এমন গাইল পারলো ভাই, এমন গাইল পারলো। আমারে যদি এই গাইল পারতো কেউ, আমি ওখানে কানতাম বইসা, বইসা, হ্যাঁ? কিন্তু ডোনাল্ড ট্রাম্প মিচকি, মিচকি হাইসা ওইখানে বইসা ছিল। কিচ্ছু করতে পারে নাই। কিচ্ছু করল না। কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিল না। এমনকি আমেরিকায় যখন ডোনাল্ড ট্রাম্প যখন আগের নির্বাচনে যখন দাঁড়াইছিল তখন ডোনাল্ড ট্রাম্পের একটা ন্যাংটা মূর্তি নিউ ইয়র্ক টাইমসের সামনে বসাইছে। সেখানে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্প ন্যাংটা হয়ে দাঁড়ায় আছে। একটা মূর্তি বানাইছে। ডোনাল্ড ট্রাম্পের ন্যাংটা মূর্তি। ওখানে দেখাচ্ছে তার ওই যে বিশেষ যন্ত্রটা আছে না? শরীরে একটা বিশেষ যন্ত্র থাকে সেই যন্ত্রটা অনেক ছোট। হুম, হুম? ওইটার জি। মূর্তি বানায় বসায় রাখছে ওইখানে। হাসাহাসি করতেছে। লোকজন আইসা ওইটার উপরে মানে থুতু মারতেছে। কেউ পচা টমেটো মারতেছে, পচা ডিম মারতেছে। এই কাজও আমেরিকাতে করতেছে। ভাই এত পাওয়ারফুল ব্যক্তি মানে সারা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল যে ব্যক্তি সে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, তাই না? এর থেকে পাওয়ার তো আর সারা পৃথিবীতে কারো নাই। এই ব্যাটারে যেমনে পচান পচায় আমেরিকাতে, এইটা আপনি যদি আমি যেই দেশে থাকি, আমি জার্মানিতে থাকি, জার্মানিতেও একই সিস্টেম। আপনার যত ইচ্ছা জার্মানির যে মানে চ্যান্সেলর, আগে জার্মানির চ্যান্সেলর ছিল অ্যাঙ্গেলা মেরকেল, হ্যাঁ? এই অ্যাঙ্গেলা মেরকেলের এমনভাবে গাইলেই তো মানুষ, এমন গাইলেই তো এবং পুলিশ এসে রাস্তার ভিতরে দাঁড়ায় মানে অ্যাঙ্গেলা মেরকেলের গালি পারত, হ্যাঁ? পুলিশ এসে কি করত? পুলিশ এসা সেই ব্যক্তিকে প্রোটেকশন দিত। যেন সেই ব্যক্তি ঠিকভাবে গালি দিতে পারে। হুম? আরামসে যেন গালি দিতে পারে, তারা যেন কেউ আক্রমণ না করে। সে যখন গালি দিতেছে অ্যাঙ্গেলা মেরকেল কিন্তু তখন জার্মানির চ্যান্সেলর, হ্যাঁ? অ্যাঙ্গেলা জি। মেরকেলরে যেন ঠিকভাবে সে গালি দিতে পারে, আরামসে গালি দিতে পারে। এইজন্য পুলিশ চারপাশে দাঁড়ায়া তারে প্রোটেকশন দিত। কেউ যেন তারে বাধা না দেয়। সে যায় সুন্দরভাবে গালি দিব অ্যাঙ্গেলা মেরকেলরে এবং সেটা সবার শুনতে হইব। মানে তোমার আশেপাশে যারা আছে তারা শুনবে এবং তাকে কেউ আঘাত করতে পারবে না। এইটা হচ্ছে একটা সভ্য পৃথিবীর নিয়ম। যে আপনি যাকে ইচ্ছা মনে করেন বাংলাদেশ যদি একটা সভ্য দেশ হইতো তাইলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী আপনি রাস্তায় দাঁড়ায় শেখ হাসিনার গাল পারতেন। হ্যাঁ? বলতেন শেখ হাসিনা একটা বদমাইশ মহিলা, একটা দুর্নীতিবাজ, একটা মানে নোংরা মহিলা। এটা আপনি বলতে পারতেন। কিন্তু বাংলাদেশ যেহেতু একটা সভ্য দেশ না, এই কারণে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে একটা কিছু কইলেই আপনারে জেল জরিমানা হয়ে যাবে। ১৪ বছরের জেল হয়ে যাবে। একটা আইন করছিল শেখ হাসিনা যে শেখ মুজিবের নামে কিছু বললে নাকি ১৪ বছরের জেল হবে। এগুলা হচ্ছে অসভ্য দেশের আইন কানুন, অসভ্য দেশের বিচার ব্যবস্থা। সভ্য দেশ যেগুলা সেই দেশে এই জিনিসটাকে আপনাকে প্রোটেকশন দিবে সরকার, যেন আপনি সরকারকে ঠিকভাবে আচ্ছা মতো গালি পারতে পারেন। হ্যাঁ? পুলিশ এসে আপনাকে রক্ষণাবেক্ষণ করবে, আপনাকে নিরাপত্তা দিবে যেন আপনি আরামসে সরকারকে গাইল পারতে পারেন। ইচ্ছা মতো যত ইচ্ছা আপনার মনের যত রাগ আছে সব রাগ দিয়ে আপনি যেন গাইল পারতে পারেন। এই ব্যবস্থা সরকার আপনার জন্য করে দিবে। এইটা হচ্ছে সভ্য দেশের চিহ্ন যে আপনি আপনার মনের কথাগুলা ঠিকভাবে বলতে পারতেছেন কিনা। মনের কথা আপনি কিছুক্ষণ গাইল পাইরা আপনার মনটা একটু ঠান্ডা হইলে তখন হয়তো তারা আপনার সাথে আলোচনা করতে আসবে যে তুমি কেন এটা তোমার সমস্যাটা কি? তোমার কি হইছে? তুমি কেন এভাবে গাইল পারতেছো? হইছেটা কি? আসো তোমার সমস্যাটা সমাধান করে দেই। সভ্য দেশে আপনাকে মানে আপনার সাথে কথা বলবে তারা। সরকার থেকে আপনার সাথে এসে বলবে যে, "আচ্ছা ঠিক আছে গাইল পারতেছো পারো, কিছুক্ষণ গাইল পারো। আ কতক্ষণ পারো গাইল দিবা বলো?" ১ ঘন্টা গাইল দিবা? আচ্ছা ঠিক আছে দাও। ১ ঘন্টা গাইল দিয়া তারপর তুমি আসো আমাদের সাথে কথা বলো। তো এই যে তোমার কি সমস্যা আমরা একটু দেখি তোমার সমস্যাটা সমাধান করা যায় কিনা। তখন তারা আপনার সমস্যাটার সমাধান করে দিবে। আপনার গালিটা যত অযৌক্তিক হোক, যত খারাপ হোক, যত বাজে হোক তা দিয়ে সরকার আপনাকে কিচ্ছু করবে না। আপনি যদি আমার কথাগুলো যদি আপনার মনে হয় যে এগুলা অবিশ্বাস্য কথা বলতেছি, আপনার কাছে মনে হইতে পারে যে এগুলা অবিশ্বাস্য কথা। এরকম না হইতেই আমি পারে যে দেখেছি। হ্যাঁ? আমি তাহলে দেখেছি আপনি অনেক। একটু দয়া করে ইউরোপিয়ান দেশগুলাতে বাক স্বাধীনতা কতখানি মানে এইখানে প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় আপনি প্রেসিডেন্টের গাইল পারতে পারবেন ভাই। একদম প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় বলতে পারবেন প্রেসিডেন্ট জুতাচোর। এটা বলতে পারবেন। আপনারে কেউ পুলিশ কিচ্ছু করবে না আপনারে। একদম আপনি আপনার এইটা প্রটেক্টেড। আপনার এই অধিকারটা প্রটেক্টেড। আপনি যেন প্রেসিডেন্টের সামনে দাঁড়ায় প্রেসিডেন্টের জুতাচোর, তোর বাপের জুতাচোর এগুলা বলতে পারেন। এটাও আপনি বলতে পারবেন ভাই। কেউ কিচ্ছু করতে পারবে না আপনারে। আপনার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে না। নিশ্চিন্তে আপনি গাইল পারতে পারবেন। কিন্তু তারপরে তারা এসে যেটা করবে যে আপনাকে বলবে যে, তুমি কেন গালিটা দিলা? সমস্যাটা কি? তোমার কি হইছে? তুমি মানে সমস্যা আসো সমস্যাটার সমাধান করি।" কিন্তু বাংলাদেশে তো ভাই আপনি এটা করতে পারবেন না। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে চিপা-চাপা দিয়ে কিছু কইলেও ছাত্রলীগ আইসা তুইলা নিয়ে আপনারে হয়তো গুমটুম করে দিব। তাই না? এগুলো হইতেছে অসভ্য দেশের নিয়ম কানুন। আমি একটা সভ্য দেশে থাকি ভাই। হ্যাঁ, এবার বলেন। আচ্ছা ভাই বুঝতে পারছি।
আচ্ছা ভাই, এই যে আপনি যে এই সংজ্ঞাটা দিলেন মানে বাক স্বাধীনতার, এই সংজ্ঞাটা নির্ধারণ করবে কোন বিশ্বাস? মানে কে নির্ধারণ করবে? বা ধরেন আপনি বিশ্বাস করতেছেন যে আপনি ন্যায় অন্যায় যেটাই হোক আপনি বলতে পারেন। কিন্তু আমার মনে হচ্ছে যে না, যে একজন ব্যক্তি সে আমি একটা অন্যায় করছি, আমার বিরুদ্ধে বলতে পারে। কিন্তু আমি অন্যায় করিনি। সে আমার বিরুদ্ধে বলাটা তার অপরাধ। আমার দিক থেকে মনে হচ্ছে। তাইলে এই যে আমার মনে হওয়া একরকম, আপনার মনে হওয়াটা আরেক রকম। এই ২ টার মধ্যে ফায়সালাটা করবে কে? মানে কারটা সঠিক, কারটা ব্যাঠিক? এখন দেখা যাচ্ছে আমার পক্ষে ২০ জন মানুষ দাঁড়ালো যে সে মনে করতেছে যে না, সে অন্যায় না করলে তার বিরুদ্ধে কিছু বলা যাবে না। আবার আপনার পক্ষে ধরেন যে ১০০ জন দাঁড়ালো যে না, আ অন্যায় হোক, অন্যায় হোক, সে সব কথাই বলতে পারবে। তার এই স্বাধীনতা আছে। এই যে স্বাধীনতা সঠিক বা ব্যাঠিক এই সংজ্ঞাটা কে নির্ধারণ করবে? এই যে স্বাধীনতাটা সঠিক নাকি ব্যাঠিক, নৈতিক নাকি অনৈতিক, জি। আপনি যেটা আসলে জিজ্ঞেস করতেছেন যে এই কাজটা নৈতিক নাকি অনৈতিক, এই নির্ধারণটা কে না, করবে? আমার একটা মনে কাজ হচ্ছে, হ্যাঁ, আমার মনে হচ্ছে যে আ যে অন্যায় করলে তার বিরুদ্ধে বলা যাবে, এটা নৈতিক। আর যে অন্যায় করবে না, তার বিরুদ্ধে বলা যাবে না। তার মানে তার বিরুদ্ধে কেউ মিথ্যা কথা বললে এটা একটা মিথ্যা তহমত, অপবাদ এবং তার শাস্তি হওয়া উচিত। এটা আমার তাহলে বিশ্বাস। তাহলে তো ভাই তাহলে তো মনে করেন যে তাহলে তো অনেক বেশিরভাগ কথা বলাই যাবে না। কারণ হচ্ছে মনে করেন শেখ হাসিনার বিরুদ্ধে আপনি কিছু কথা বললেন, হ্যাঁ? জি। এখন শেখ হাসিনার বিরুদ্ধে বেশিরভাগ কথাই তো আপনি প্রমাণই করতে পারবেন না। প্রমাণ করতে মনে করেন বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় আছে এখন। বাংলাদেশে বইসা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা তো আপনি প্রমাণ করতে পারবেন না। আপনি প্রমাণ করতে গেলে আপনার পুলিশে বাইরে আপনার মানে হাড্ডি-গুড্ডি ভেঙে দিবে, তাই না? এটাও তো অন্যায় ভাই। ধরেন যে এটা শেখ হাসিনা সেটা ঠিক নির্দেশ আছে। দিছে। সেটা জি। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। কিন্তু মেইন পয়েন্টটা হইতেছে বাংলাদেশে বইসা শেখ হাসিনার বিরুদ্ধে কোনো জিনিস প্রমাণ করা তো আসলে কঠিন একটা ব্যাপার। মানে পুলিশের মাইর খেয়ে মইরা থাকতে হবে, গুম না, হয়ে যেতে হবে, তাই না? ধরেন ধরে নেন যে বাংলাদেশ একটা সভ্য দেশ, সেখানে সঠিক আইন প্রয়োগ হয়। এখন আমার মেইন যে প্রশ্ন যে আমার না, যে না বিশ্বাস যে ভাই অন তুষার ভাই আমি জি, আপনার মানে প্রশ্নের উত্তরটাই দিচ্ছি। আপনাকে আমি জি। যেটা জিজ্ঞেস করতেছি যে অনেক জিনিস আছে যেই জিনিসগুলা আপনি আ অনেক পরিস্থিতি আছে যেই পরিস্থিতিতে আপনি অনেক কিছু প্রমাণ করা আপনার পক্ষে এই মুহূর্তে সম্ভব না। হুম? যদি আমরা এই রকমের হিসাব করি যে শুধুমাত্র প্রমাণ করতে পারলে তখন তুমি সেটা বলতে পারবা, তাহলে পৃথিবীর বেশিরভাগ কথাই মানুষ বলতে পারবে না। বেশিরভাগ না, আমি জিনিসই মানুষ প্রমাণ বলতে পারবে করার না। কথা বলিনি ভাই। কিন্তু এই যে যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা তো নির্ভর করতেছে যে তাকে যদি আপনি শুরুতেই বইলা দেন যে তোমার এই কথাটা আ অযৌক্তিক কথা যদি তার বলা না যায় তাহলে তো তার একটা রাস্তাই আপনি বন্ধ করে দিতেছেন। সে তো জিনিসটা উপস্থাপনই করতে পারতেছে না। আমি যদি সঠিক না জেনে বলি বা প্রমাণ করার মতো তথ্য আমার কাছে না থাকে, আমি যদি তাকে কোনো অভিযোগ করি শেখ হাসিনার বিরুদ্ধে, আর এটা যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমার শাস্তি হওয়া উচিত। না এটা শাস্তি আমি হওয়ার বিশ জন্য কেন কেন শাস্তি হওয়া উচিত? আপনি আমি যদি বিনা প্রমাণে কেন কথা বলব? মানে এটা আমার বিশ্বাস। আমি কিন্তু বলতেছি না না যে করব। এটা আমার বিশ্বাস যে আমি যদি প্রমাণ সহকারে, যুক্তি সহকারে কোনো কথা বলি বা অভিযোগ করি, এটা আমার বাক স্বাধীনতা। কিন্তু যদি আমি এটাও করতে না পারি তাহলে তো তখন ভাই আমার আপনি বাক স্বাধীনতা। তাহলে তো ভাই বাংলাদেশে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তাহলে তো আপনি কোন কথাই বলতে পারবেন না। কারণ যেই জিনিসই যখনই আপনি প্রমাণ করতে যাইবেন তখন পুলিশ আপনার হাড্ডি-গুড্ডি ভেঙে দিবে। এটা তো তার মানে এটা তো হলো তার ব্যর্থতা বা এটা একটা তার না, অসভ্যতা। তাহলে আমরা যদি এরকম আইন করি যে প্রমাণ করতে না পারলে সে সেটা বলতে পারবে না। এরকম যদি আইন করা হয়, তাহলে তো মেক্সিমাম মানুষ কিছু বলতেই পারবে না। কারণ কেউ কিছু বলতে পারবে না। কারণ হচ্ছে গিয়ে যেই প্রমাণ করতে যাবে তাই ভেঙে দিবে, হাড্ডি ভেঙে দিবে। তাইলে না, তার মানে প্রমাণ করতে পারল না। তাইলে তো দেখা গেল সেই কেউ কিছু না। বলতেছে তাইলে। ভাই আমি হয়তো বুঝাতে পারতেছি না। ধরুন আমার কাছে প্রমাণ আছে। এখন আপনি আমাকে করতে দিলেন না। এটা আপনি আমার স্বাধীনতা খর্ব করলেন। এটা একটা না, না। অন্যায়। এটা আমার বিষয়। তাহলে তো এইটা তো সেইজন্যই তো এই দরজাটা খোলা থাকতে হবে। এই দরজাটা সবসময় খোলা থাকতে হবে যে আপনার যেকোনো কথা বলার অধিকার থাকতে হবে। এইটাই তো আপনাকে আমি বোঝাইতে চাচ্ছি যে যখন শাসক বা যারা সংখ্যাগুরু তারা তাদের ক্ষমতা দিয়ে আপনার প্রমাণ উপস্থাপনের ওয়েটা বন্ধ করে দিতে পারে। এই কারণে এই রাস্তাটা কখনোই বন্ধ করা যাবে না যে কি সমালোচনা করতেছে এটা প্রমাণ করতে পারবে কি পারবে না এইটার উপরে তো তার কথা বলার অধিকারটা নির্ভর করতেছে না। কারণ এই জিনিসটা যেকোনো সময় যেকোনো শাসক বা সংখ্যাগুরুরা বন্ধ করে দিতে পারে। এটা যদি বন্ধ করে দেয়, এটা যদি বন্ধ করে রাখে তাহলে তো আপনি আর কোনো কথাই তাহলে বলতে পারবেন না।
এই আচ্ছা কারণে ভাই, এই ওয়েটা সবসময় খোলা থাকতে হবে। আপনি হয়তো আমার কথা এখন বুঝতে পারতেছেন না। কিন্তু আপনি এই জিনিসটা পরে চিন্তা করে দেখেন। না আমি আপনাকে আমি আপনার কথা, জি ভাই আপনার কথা বুঝতে পারছি। কিন্তু আমার যে মূল প্রশ্নটা ছিল এটা হলো যে হয়তো একটু আমি আপনাকে আমি বোঝাতে আমি পারিনি। আপনাকে আমি আপনাকে আমি আপনাকে সেটারই উত্তর দিতে চাচ্ছিলাম যে নৈতিক নাকি অনৈতিক এটা কিভাবে আমরা বুঝবো, তাই না? যে কারটা নৈতিক, যে আমার কারটা বিশ্বাসটা নৈতিক হ্যাঁ, নাকি আপনার বিশ্বাসটা নৈতিক? ঠিক, ঠিক। এই জিনিসটাই আমি আসতে চাচ্ছিলাম জি। যে কোন একটা বিষয় নৈতিক নাকি অনৈতিক সেটা আমরা বিচার বিবেচনা করি অবজেক্টিভ প্রমাণের উপরে ভিত্তি করে। কোন সাবজেক্টিভ ওপিনিয়ন বা ব্যক্তিগত বিশ্বাসের উপর ভিত্তি করে না। যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দেই। মনে করেন ইসলামের একটা বিধান দিয়ে আপনাকে উদাহরণ দেই। মনে করেন এই যে ইসলামে যে মুরতাদ কতলের বিধান আছে, তাই না ভাই? ইসলামে তো আছে। আছে। আছে মুরতাদ কতল। ইসলাম ধর্মকে ত্যাগ করলে তাকে গর্দান উড়াইয়া দাও। নবী একদম সরাসরি হুকুম দিয়া গেছে। নাকি ভাই? এটা এটা বিষয়ে একটা প্রশ্ন ছিল আপনার কাছে, এখন করা ঠিক হবে কিনা? যে আপনি মানে রাসূলের যে হাদিস, এই যে কতল বিষয় সবগুলো হাদিস কি আপনি পড়েছেন? বা আমি এর এই বিষয়ে যে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামের তাদের মতামত কি? মানে তারা কতলটা কখন করতে হবে এগুলা কি আপনি একদম বিস্তারিত জানেন কি, বা আমি এগুলো পড়েছেন আপনাকে কিনা? আমি আপনাকে এইটুক গ্যারান্টি দিতে পারি যে আপনি যেই বই কখনো চোখেও দেখেন নাই সেই ইসলামের সেই বই আমার পড়া আছে ভাই। এবং মানে আপনার একজন শুধু ইসলাম ত্যাগ করেছে এজন্য সাথে, সাথে তাকে হত্যা করতে হবে। এটা সাথে, এটা সাথে আপনি তো আমি বলি নাই ভাই। সাথে, সাথে তো আমি বলি নাই। সাথে, সাথে আমি মা বলেছি একবারও সাথে, না, সাথে। না শুধু ইসলাম ত্যাগ করেছে এজন্য তাকে হত্যা করতে হবে। হ্যাঁ, এটা শুধু এটা আপনি হ্যাঁ, কনফার্ম? এক্সাক্টলি শুধুমাত্র ইসলাম ত্যাগ করেছে, শুধুমাত্র ইসলাম ত্যাগ করেছে এইটার জন্য তাকে কতল করতে হবে। সে আর কিছুই করে নাই। সে শুধু বলেছে যে আমি ইসলাম ধর্ম ত্যাগ করলাম। এইটার জন্যই তাকে কতল করতে হবে। এইটা ইসলামের সুস্পষ্ট বিধান। ৪ মাযহাবের ৪ ইমাম এই বিষয়ে একমত। কোন ধরনের কোন দ্বিমত নাই এই বিষয়ে। কোন মাযহাবে কোন দ্বিমত নাই। হযরত ওমর যেটা বলেছে যে ৩ দিন তাকে একখানা করে রুটি, প্রতিদিন একখানা করে শুকনা রুটি দিতে হবে এবং একটা কারাগারে আটকে রাখতে হবে। অন্ধ কারাগারে আটকে রাখতে হবে এবং ৩ দিন তাকে বলতে হবে যে তুমি তওবা করে ফেরত আসো, ইসলামে ফেরত আসো। সে যদি ৩ দিনের মধ্যে ফেরত না আসে তাহলে ৩ দিনের মাথায় তাহলে তাকে প্রকাশ্যে নিয়ে তার ধড় থেকে মাথাটা এক কোপে আলাদা করে দিতে হবে। এইটা হচ্ছে হযরত ওমরের খিলাফত আমলে ওমর এই হুকুমটা জারি করেছিল। ৩ দিন একটা করে প্রতিদিন একটা করে শুকনা রুটি তাকে খেতে দিতে হবে এবং তওবা করতে নির্দেশ দেওয়া হবে। এইটা হচ্ছে মুরতাদের বিধান। আর যদি এই বিষয়ে কোনো ধরনের কোনো দ্বিমতই নেই, আর কিচ্ছু করতে হবে না। শুধু বলতে হবে যে আমি ইসলাম ধর্ম ত্যাগ করেছি। আমি মুরতাদ হয়েছি। এইটুক বলাটাই যথেষ্ট তাকে হত্যা করার জন্য। আর কোনো কিছুই লাগবে না। আমি এই বিষয়ে যথেষ্ট পড়ালেখা করেছি এবং আমার কাছে সমস্ত বইপত্র কেতাবাদি আমার কাছে এই মুহূর্তে আপনাকে আমি স্ক্রিনে বের করে একটা, একটা করে বের করে দেখাবো। অসুবিধা নাই ভাই। আপনি ভাইবেন না। আচ্ছা ভাই, এই মুহূর্তে ওটা দেখাতে হবে না। তাহলে আমার যে মেইন প্রশ্নটা ছিল যে আ শুনুন, নীতি নির্ধারণটা কথাটা কিভাবে, একটু শুনে নেন। ওইটা উত্তর দেন ভাই। ভাই কথাটা একটু শুনে নেন। আমার কাছে জি। এই মুহূর্তে এই বিষয়ের উপরে যাবতীয় বইপত্র খোলা আছে। আপনি ভাইবেন না যে আমি এই বইপত্র ছাড়া আমি ধুনফুন কইরা লাইভ করতে বইসা যাই। হ্যাঁ? আমার লাইভ যারা না, দেখে নিয়মিত তারা জানে যে আমি প্রত্যেকটা দলিল, প্রত্যেকটা রেফারেন্স, প্রত্যেকটা বইপত্র, কেতাবাদি সব নিয়া একসাথে বসি। হ্যাঁ? সুতরাং আপনি যদি মনে করেন যে এখানে কোন ধরনের ইসলাম নিয়ে কোন ধরনের আ একটু লুকাবার আপনি চেষ্টা করবেন যে, "না আসিফ ভাই এটা তো এরকম নাই।" এইটা বইলে আপনি এখানে পার পাইবেন না। আমি সব কেতাবাদি নিয়া বসি ভাই। একটা, একটা করে বাইর করে দেখায় দিব। হ্যাঁ? সুতরাং আপনাকে যেটা বলতেছি যে এই যে এই জিনিসটা ইসলামের এই হুম। বিধানটা নৈতিক নাকি অনৈতিক এটা আমরা কিভাবে বুঝবো? হুম? নৈতিক নাকি অনৈতিক বোঝার উপায় হচ্ছে এটা অবজেক্টিভ হইতে হবে। যুক্তি প্রমাণের উপরে নির্ভর করতে হবে। কোন সাবজেক্টিভ ওপিনিয়ন এর উপর নির্ভর করলে হবে না। মানে আপনার ব্যক্তিগত বিশ্বাস-অবিশ্বাসের উপর নির্ভর করলে হবে না। যেমন ধরেন আপনাকে এবং নৈতিক নৈতিক নাকি অনৈতিক সেটা বোঝার জন্য আমরা যেটা চেষ্টা করি যে আপনার উপরেও যদি এই জিনিসটা প্রয়োগ হয় তখন কেমন হবে বিষয়টা আপনার জন্য, সেইটা আপনাকে আমরা বিবেচনা করতে বলি। যেমন ধরেন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। ইসলামের একটা বিধান আছে যে ইসলাম মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করবে। ইসলাম প্রচারের জন্য আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করবে এবং আগ বাড়ায় গিয়ে তাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে কাফেরদের বিরুদ্ধে। যদি তারা ইসলাম কবুল না করে তাহলে আগ বাড়ায় গিয়ে আক্রমণাত্মক জিহাদ করবে এবং
কাফের পুরুষদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল বানায়ে দাসী হিসেবে নিয়ে আসবে, বন্দি করে নিয়ে আসবে এবং সেই বন্দি দাসীদের সাথে মুসলমানরা সহবত করতে পারবে। এইটা ইসলামের একটা সুস্পষ্ট বিধান। আপনি যখন যদি এই বিষয়ে রেফারেন্স চান বা এই বিষয়ে আলোচনা করতে চান, আমি সব দলিলপত্র সাথে আছে আমার। আমি করতে পারবো, কোনো সমস্যা নেই। আপাতত আমি এই জিনিসটা দলিল প্রমাণ বাদ দিয়ে আপাতত আমি এটা নিয়ে কথা বলি যে এই বিধানটা নৈতিক নাকি অনৈতিক সেটা আমরা কিভাবে বুঝবো? হুম? এই বিধানটা যদি আপনি একজন মুসলমান হন, তাহলে তো আপনার কাছে মনে হবে ঠিকই তো কাফেরদের হিন্দু গো মাইরা ওগো আ মা বেটিকে বন্দি করে আমরা নিয়ে আসমু। তারপরে ওদেরকে ভোগ করমু আমরা। বাসায় দাসী-বান্দী হিসেবে রাখমু। যখন আমার দরকার হইব তখন বিছনায় উঠামু। তখন তার সাথে সহবত করে ফেলবো। হ্যাঁ? এটা আপনি ভাবতে পারেন যে আপনি মুসলমান হিসেবে আপনার কাছে এটা একটা ভালো সিস্টেম মনে হইতে পারে। কিন্তু আপনাকে তখন আমরা বলব যে আপনি যদি আপনার উপরে যদি এই জিনিসটা প্রয়োগ হয় তখন আপনার কাছে কেমন লাগবে একটু বলেন তো? যদি এরকম হয় যে এই বিধানটা হিন্দুদের এবং হিন্দুরা আপনার উপরে আক্রমণ করে মানে মনে করেন ভারতের হিন্দুরা কালকে আপনার উপরে আক্রমণ করে যদি আপনাকে হত্যা করে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে এই ৪ জনকে গনিমতের মাল হিসেবে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে যদি দাসী বানায়া বাসায় রাখে এবং কোনো হিন্দু সৈন্য যদি আপনার মা, আপনার বোন, আপনার কন্যা, আপনার স্ত্রী এদের সাথে সহবত করে, তখন আপনার কাছে কেমন লাগবে? আপনি একটু বলেন তো যে তখন আপনার কাছে কেমন লাগবে? আপনি কি বলতে পারবেন অবশ্যই ভাই? খারাপ লাগবে। এটা তো তাহলে অবশ্যই দেখা খারাপ যাচ্ছে লাগবে। তাহলে দেখা যাচ্ছে আপনি যেটা অন্য ধর্মের মানুষের সাথে করতে চাচ্ছেন বা আপনার ধর্ম যেটা অন্য ধর্মের মানুষের সাথে করতে বৈধতা দিচ্ছে, সেই একই কাজ অন্য ধর্মের মানুষ যদি আপনার সাথে করে তখন তো আপনার কাছে জিনিসটা খুবই অমানবিক মনে হবে। এই কারণে এই ধরনের নীতি নৈতিকতার বিষয়গুলা আমরা ব্যক্তিগতভাবে কার কি লাভ হইছে বা কার কি ক্ষতি হইছে সেটার উপরে ভিত্তি করে আমরা নীতি নৈতিকতা নির্ধারণ করি না। আমরা এই জিনিসগুলা নির্ধারণ করি সামগ্রিকভাবে সব মানুষের জন্য ভালো কিনা সেইটার উপরে ভিত্তি করে আমরা সেই জিনিসটা নির্ধারণ করি। তাহলে এইটা যদি আমাদের হিসাব হয়, আমাদের ভিত্তি যদি এটা হয় যে সামগ্রিকভাবে সব মানুষের জন্য এটা ভালো কিনা, তাহলে আমরা দেখি যে জেনেভা কনভেনশন বলে একটা কনভেনশন আছে। নাম শুনেছেন তো ভাই নাকি? জি, শুনেছি। জেনেভা কনভেনশন অনুসারে কোন দেশ যদি কোন দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে যুদ্ধবন্দীদেরকে কখনো দাস বানাতে পারবে না। তাদের সাথে কোনো যৌন আচরণ করতে পারবে না। তাদের সাথে কোনো সেই মেয়েদেরকে যুদ্ধবন্দী নারীদেরকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না। যারা বিজয়ী বাহিনী তারা স্পর্শ পর্যন্ত করতে পারবে না। এখন এই জেনেভা কনভেনশনের যে আইনগুলা আছে, যুদ্ধবন্দী সম্পর্কে যে আইনগুলা আছে, এই আইনটা তো আপনার জন্য ভালো, একজন হিন্দুর জন্যও ভালো। নাকি ভাই কি বলেন? দ দ ধর্ম জি, ধর্ম, ভালো, বর্ণ সবার জন্য ভালো, তাই না? মানে যদি ভালো। হিন্দুরা আপনার উপর আক্রমণ করে তাইলে আপনার মাকে সেই হিন্দু সৈন্য ধরতে পারবে না, টাচ করতে পারবে না। আবার আপনি যদি হিন্দুকে আক্রমণ করেন, হিন্দু ব্যক্তিটার মাকে বা বোনকে আপনি টাচ করতে পারবেন না। এটা তো আপনার জন্য ভালো হইতেছে, হিন্দু ব্যক্তির জন্য ভালো হইতেছে নাকি ভাই? হচ্ছে, ভালো হচ্ছে। কিন্তু ইসলামের বিধানটা শুধুমাত্র আপনার জন্য ভালো, মুসলমানের জন্য ভালো। মুসলমান হইলো দাসী-বান্দী পাইবো, বাসায় দাসী-বান্দী নিয়ে আসতে পারবো, সহবত করতে পারবো। দাসী-বান্দী ইয়া করতে পারবো। এটা মানে ইসলামে এটার বৈধতা আছে, সুস্পষ্ট বৈধতা আছে। আচ্ছা ভাই, কিন্তু এখানে আমার একটু প্রশ্ন আছে। আপনার কাছে এই জিনিসটা একটু জিজ্ঞেস করে নেই যে আপনার কাছে এই কোন জিনিসটা মানে বেটার মনে হয়? মানব জাতির জন্য আইনটা, কোন বিধানটা সঠিক বলে মনে হয়? একটা আইন হচ্ছে ইসলামী শরীয়তের আইন যে আপনারা মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবেন। জিহাদ করে তাদেরকে মাইরা তাদের মা-বেটিকে গনিমতের মাল বানায় নিয়ে আসবেন, তাদের সাথে সহবত করবেন। এই বিধানটা ভালো বিধান? নাকি জেনেভা কনভেনশন এ যেটা বলা আছে যে কোন ব্যক্তি পরাজিত মানুষদের মা-বেটিকে দাস-দাসী বানায়া সহবত করতে পারবে না। নিষিদ্ধ এটা। একদম কঠিনভাবে নিষিদ্ধ। এটা যদি কেউ করে যুদ্ধাপরাধ হবে। তার বিরুদ্ধে মামলা হবে আন্তর্জাতিক আইনে এবং তাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এই ২ টার মধ্যে আপনার কাছে কোন আইনটা আপনার কাছে বেটার আইন বলে মনে হচ্ছে? বলেন তো একটু? আচ্ছা ভাই, আপনি যদি শুধু বলেন যে এই ২ টার মধ্যে কোনটা ভালো, তাহলে আমি বলব জেনেভা কনভেনশনের যে আইন আছে এটা ভালো। আর আচ্ছা, দ্বিতীয়ত আমার একটা যেটা মানে আপনার কাছে প্রশ্ন, সেটা হলো ধরুন আপনি বলতেছেন যে ইসলাম বলতেছে যে জিহাদের ময়দানে যারা যাবে
যাদের মানে মহিলারা আছে তাদেরকে দাস হিসেবে ব্যবহার করতে পারবে। না, না মহিলা আমি এটা পুরুষের এটা বলি নাই ভাই। ভুল বলছেন। জিহাদের না ময়দান না। ইসলামের মানে বিধান হচ্ছে ইসলামের যুদ্ধের বিধান পরে। হচ্ছে আপনি কাফের জি, রাষ্ট্রে দারুল কুফরে আপনি যদি জি। দারুল হরব বা দারুল কুফরে আপনি আক্রমণাত্মক জিহাদ পরিচালনা করতে পারবেন। যদি তারা ইসলাম কবুল না করে তাহলে তাদেরকে আগ বাড়ায় গিয়ে আক্রমণ করতে পারবেন তাদের বিরুদ্ধে। হ্যাঁ? মনে করেন ১ম এ আপনি ইসলামের জি, দাওয়াত এখন তাদেরকে ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। এগুলা এখন হাদিসে পরিষ্কার আছে ভাই। এগুলা হাদিসে পরিষ্কার আছে। আমি আপনারে দেখাবো। একটু পরে বের করে দেখাবো আপনারে আমি। আচ্ছা হাদিসে ভাই, পরিষ্কার আছে যে এখন প্রথম কথা, ১ম যে এ প্রথম যে ১ম এ কাফির প্রশ্নটা, রাষ্ট্রকে ১ম এ কাফের রাষ্ট্রকে ইসলামের দাওয়াত দিতে হবে। বলতে হবে তোমরা ইসলামের পথে চলে আসো। ওরা যদি সেই আহ্বানে সাড়া না দেয়, তখন আপনি আগ বাড়ায় গিয়ে আপনার জিহাদি বাহিনী নিয়ে তাদের বিরুদ্ধে আক্রমণ করবেন। তাদেরকে কচুকাটা করবেন, তাদেরকে জবাই করবেন। সমস্ত পুরুষদেরকে আপনি হত্যা করতে পারবেন। হত্যা করে তাদের মা-বেটিকে গনিমতের মাল কইরা তুইলা নিয়ে আসতে পারবেন বন্দি করে। তারপর আপনার খলিফা তখন এই দাসীদেরকে ভাগ বাটোয়ারা করে দিবে। যারা হচ্ছে বেশি মানে বীরত্ব দেখাইছে যুদ্ধে তাদেরকে বেশি, বেশি দাসী দিবে। আর যারা কম বীরত্ব দেখাইছে তাদেরকে একটু কম, কম দিবে। মনে করেন আপনি ২ টা দাসী পাইলেন। এরকম যদি হয় জিহাদ করতে যান আপনারা ইন্ডিয়াতে যদি গাজওয়াতুল হিন্দ যদি আপনারা করেন, তাহলে ইন্ডিয়াতে মনে করেন অনেক সুন্দরী, সুন্দরী নায়িকা আছে, তাই না? সিনেমার নায়িকা আছে। এখন আপনারা মাইরা মুইরা তারপরে সিনেমার নায়িকাগুলারে গনিমতের মাল বানায় আনলেন দেশে, বাংলাদেশে আনলেন। আনার পরে মনে করেন আপনি খুব মানে বীরত্ব দেখাইছেন। আপনার একটা নায়িকা দিয়ে দিল। মনে করেন ক্যাটরিনা কাইফরে আপনারে দিল। আপনি তারে বাসায় নিয়ে আসলেন। বাসায় আইনা তখন দাসী করে রাখলেন এবং আপনার মানে বিছনায় উঠাইলেন। দাসীর সাথে তো সহবত আপনি করতে পারেন। জিনিসটা অমানবিক একটা ব্যাপার। হ্যাঁ? এই যে এই বিধানটা একটা অমানবিক ব্যাপার। একটা মেয়ের বাপ ভাইকে মাইরা তার পরিবারের সবাইকে মাইরা তাকে বন্দী করে আপনি আনতেছেন। আইনা তাকে দাসী হিসেবে আপনি ব্যবহার করতেছেন। এটা ভাই চরম রকমের অমানবিক একটা ব্যাপার। জঘন্য একটা সিস্টেম। একদম বর্বর, অসভ্য। এইটাকে একদম স্রেফ রেইপ বলতে হয়। একদম মানে খুবই নোংরা ধরনের রেইপ। হ্যাঁ? এই ধরনের মানে আইন বর্তমান সভ্য সমাজে চলবে না ভাই। এগুলা চলে না ভাই। এগুলা প্রাচীন কালের আরব দেশের মানে জঘন্য বর্বর আইন। এগুলা বর্তমান সময়ে আর প্রযোজ্য হইতে পারে না।